অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যের আজকে আমরা আলোচনা করব দুটো কবিতা। প্রথমে আলোচনার জন্য দেখব পাড়াগাঁর দুপোহর ভালোবাসি এই সনেটটি। পাড়াগাঁর দুপোহর ভালোবাসি এই কবিতাটি এটি সনেট জাতীয় কবিতা। কবি জীবনানন্দ দাশের লেখা। কবি জীবনানন্দ দাশ সম্বন্ধে বলার অনেক জায়গা, কারণ বাংলা কাব্য সাহিত্যের জগতে, নাট্য সাহিত্যের জগতে, প্রহসন রচনায় সব কিছুতেই যেমন আমরা মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি বিশেষ পদে অলঙ্কৃত বা অধিষ্ঠিত, ঠিক সেরকমভাবেই কবি জীবনানন্দ দাশ থেকে বাংলা সাহিত্যের কিন্তু একটা পর্ব, একটা পর্যায় শুরু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে, লেখার মধ্যে অনেকের প্রভাব দেখতে পাওয়া যায়। যেমন সর্বপ্রথম আমরা তার মধ্যে যার প্রভাব দেখা যায় সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তারপর বিহারীলাল চক্রবর্তী। এদের যথেষ্ট প্রভাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর পড়েছে, এবং রবীন্দ্র প্রভাব মুক্ত কিন্তু নজরুলও হতে পারেননি। নজরুলের লেখার মধ্যেও কিন্তু রবীন্দ্র প্রভাব এসছে, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, কারণ ওই রবীন্দ্রনাথ ছিলেন একজন স্টলওয়ার্ড। এটাই এই প্রসঙ্গে শেষ কথা। কিন্তু জীবনানন্দ দাশ তিনি সমস্ত রকম চিন্তা, ভাবনা, উপস্থাপনা, বাহ্য চিন্তা, অন্তর্জগতের যে সুগভীর পথ অনুসন্ধান, সমস্ত কিছুতেই তিনি এক ব্যতিক্রম। ওই জন্য যেমন রবীন্দ্রনাথের, মানে এটা বলা যেতে পারে রবীন্দ্রনাথের হাত ধরে বাংলা সাহিত্য যেমন বিশ্ব সাহিত্যে উত্তীর্ণ হয়েছে, ঠিক সেরকম জীবনানন্দের হাত ধরে, জীবনানন্দ দাশের হাত ধরে বাংলা সাহিত্য আধুনিকতার পথে চালিত হয়েছে। ওই জন্য জীবনানন্দ দাশের পূর্ববর্তী সাহিত্যের ধরন একরকম, পরবর্তী সাহিত্যের ধরন কিন্তু উনার পর সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, সম্পূর্ণ পাল্টে গেছে। এই প্রসঙ্গে হয়তো জীবনানন্দ দাশ সম্বন্ধে কেউ বলবে সাররিয়ালিজমের কথা, অ্যাবস্ট্রাক্ট মডার্নিজমের কথা, এইসব অনেক কিছু আসতে পারে। আমি জানি না, অত কিছুতে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যেটা সবাই জানি, জীবনানন্দ দাশ সম্বন্ধে আমরা যারা যেটুকু যতখানি জেনেছি, পড়েছি বা জানতে চলেছি, যে জীবনানন্দ দাশের লেখা হচ্ছে টুকরো টুকরো অনেক চিত্র জুড়ে একটা অরিগ্যামিক ফিগার তৈরি করা। হ্যাঁ, একটা খণ্ড খণ্ড অনেকগুলো ছবি বা খণ্ড খণ্ড কাগজ কেটে যেমন একটা আর্ট তৈরি করা হয়, সেই রকমই একটা আর্ট কবি জীবনানন্দ দাশের লেখা। সেই লেখার মধ্যে মূল সুর কিন্তু বেদনা। অদ্ভুতভাবে জীবনানন্দ দাশের লেখার মধ্যে আলো অপেক্ষা আধারের টান বেশি, জীবন অপেক্ষা মৃত্যুর চেতনা বেশি, উচ্ছ্বাস অপেক্ষা বিষণ্ণতার চিত্র অনেক প্রবল, অনেক প্রকট। এই যে পাড়াগাঁর দুপোহর ভালোবাসি আমরা কবিতাটা পড়ব, এই কবিতাটা নেওয়া হয়েছে কবি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। কবিতাটি চতুর্দশ পদী কবিতা বা সনেট জাতীয় কবিতা। 8 লাইন, 6 লাইনে ভাগ রয়েছে। প্রথম 8 লাইন নিয়ে অষ্টক, অক্টেভ, পরের 6 লাইন নিয়ে শতক, সেস্টেট। এই লেখা, এই যে অষ্টক শতকের ভাগ, এই ভাগ প্রধানত এসছে কিন্তু ইটালিয়ান সনেট রচনার কৌশল। ফ্রান্সেস্কো দেল পেট্রার্কা তিনি কিন্তু এই সনেট সৃষ্টি করেছেন
যা ইংল্যান্ডে পরবর্তীকালে ইংলিশ সনেট হিসেবে ইংল্যান্ডে এডমান্ড স্পেন্সার এবং পরবর্তীকালে শেক্সপিয়ার কিন্তু সেই 14 লাইন রেখেই সেই 14 লাইনের ঘরানাকে পাল্টেছেন। 8-6 ভাগকে তারা ভেঙেছেন 4-4-4-2-তে। যাই হোক, এই কবিতার ছন্দরীতি দেখো, ছন্দরীতি হচ্ছে কি, প্রত্যেকটা লাইনের শেষ শব্দকে মিলিয়ে দেখতে হয় সে কার সঙ্গে মিলছে। যেমন প্রথম লাইন, গন্ধ লেগে আছে, আছে লাস্ট শব্দ, তারপরে লাইনের শেষ শব্দ কি, ঘর, মিলল না। তারপরে শেষ শব্দ কি, প্রান্তর, ঘরের সঙ্গে প্রান্তর মিলল। তাহাদের কাছে, কাছে মিলছে কার সাথে, আছের সঙ্গে। তাহলে এই ধরে আমরা ছন্দরীতির আমরা নামকরণ করি কি, এ বি বি এ। তারপরে আবার দেখো, শিখিয়াছে, যদি সি ধরি, শালিকের স্বর ডি, রৌদ্রের ভিতর, শালিকের স্বর রৌদ্রের ভিতর ডি, সি ডি ডি। পাশে ঘাসে, শিখিয়াছে সঙ্গে ঘাসে মিলছে সি, সি ডি ডি সি। এবং শেষ যে 6 লাইন শটক, ইএফ ইএফ ইএফ, এইভাবে মিলবে। যাই হোক, পাড়া গাঁর দুপ্রহর ভালোবাসি, বুঝতে পারছো, পাড়া গাঁ, গ্রাম থেকে গাঁ হচ্ছে নাসিক্কি ভবনের ফলে, দুপহর, প্রহর কথাটা প্রহর থেকে, ধ্বনির লোভ ঘটছে, ধ্বনি লোভ ঘটে হচ্ছে পহর, দুপহর ভালোবাসি। পাড়াগাঁর কবিতায় আসছি, পাড়াগাঁর দুপহর ভালোবাসি। আমি যে যে জায়গায় আমি স্টপগুলো দিতে বলবো সেই সেই জায়গাগুলোয় তোমরা স্টপ দেবে। এই স্টপ দিলে পরে কিভাবে না, সেটা দেখো, এই বইটার মধ্যে দেখো পেন্সিল দিয়ে মার্কিং করা আছে। এইভাবে একটা করে পেন্সিল দিয়ে যে জায়গায় আমি থামবো, আমি প্রথমে পড়ছি, সেইভাবে তোমরা থেমে থেমে একটা করে দাগ দিয়ে নেবে। তাহলে পরে সিকোয়েন্স বুঝতে পারবে যে একবারে কতটা পড়তে হবে, কতটার মানে কবি একবারে বলেছেন। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, স্টপ। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের, স্টপ। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না কো, স্টপ। কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খ ছিল, স্টপ। তাহাদের কাছে যেন এ জনমে নয়, ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়, স্টপ। স্বপ্নে যে বেদনা আছে, স্টপ। শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়, স্টপ। জলসিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন, বুনো চাল তার, স্টপ। জলে তার মুখখানা দেখা যায়, স্টপ। ডিঙিও ভাসিছে কার জলে, স্টপ। মালিক কোথাও নেই, কোনোদিন এই দিকে আসিবে না, স্টপ। আর ঝাঁঝরা ফোপরা আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে, স্টপ। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, এখানে একটা স্টপ আবার। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, স্টপ। আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, শেষ। এইভাবেই যেখানে আমি স্টপ বললাম, এইখান দিয়ে একটা করে পেন্সিল দিয়ে লম্বা লম্বা একটা করে ডিভাইডার লাইন টেনে একটা দাগ দিয়ে নেবে। তার মানে এর মাঝখানে একটা ডিভাইডার থেকে আরেকটা ডিভাইডার পর্যন্ত যে যতটা পেলে, এইটার মানে তোমায় একবারে বুঝতে হবে। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, কবি পাড়াগাঁর এই দুপহর, এই দিন, এই রাত, এই সকাল, এই সন্ধে, এই উষা, এই গধূলি, একে বড় ভালোবাসেন। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের, কারণ যে স্বপ্ন কবি দেখেন, যে স্বপ্ন কবির মনের মধ্যে এক অচিন্ত লোকের রূপ জাগিয়ে তোলে, সেই স্বপ্নের যেন এক ঘ্রাণ, সেই স্বপ্নের যেন একটা ঘ্রাণ কবি অনুভব করেন। স্বপ্নের মধ্যে ঘ্রাণ, স্বপ্ন তো একটা দৃশ্য, একটা চলমানতা, তার মধ্যে কি করে ঘ্রাণ আসে? কিন্তু সেই রৌদ্রের মধ্যে
দিয়ে যেন সেই স্বপ্নের গন্ধ তার কাছে ভেসে আসে। তার মানে সেই স্বপ্নটা যেন একটা ত্রিমাত্রিক, কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না, কেউ জানে না তার হৃদয়ের মধ্যে কোন গল্প কথিত হয়ে চলেছে, কি কাহিনী, কি স্বপ্ন, কোন স্বপ্ন ঘর বাঁধছে আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না, কেউ জানে না তার মনের গতি কীরকম, তার চিন্তন রূপ কীরকম, কীভাবে চলেছে, তা কেউ জানে না গো। কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরে শঙ্খচিল। কারা জানে? ওই প্রান্তর, ওই মাঠ, পাড়াগাঁয়ের ওই মাঠ প্রান্তর, ওই দিগন্ত প্রসারিত ক্ষেত। কবি জীবনানন্দ দাশ তিনি কিন্তু দিগন্ত প্রসারিত ক্ষেত দেখলেও সে ক্ষেত কিন্তু সবুজ বা হলুদ ধানে ভর্তি, সে ক্ষেত তিনি দেখেন না। তিনি দেখেন যে ক্ষেত শুকনো ক্ষেত, সেখানে খড় বাঁধা শুধু আঁটি পড়ে আছে, আর ওই প্রান্তরে শঙ্খচিল। কবি জীবনানন্দ দাশের কবিতায় কিন্তু কোকিল, হ্যাঁ, বা ময়ূর, পেখম মেলা ময়ূর, এ সমস্ত পাখি আসে না। আসে টুনটুনি, আসে দোয়েল, আসে শঙ্খচিল, আসে কাক, ঠিক আছে। কখনো বলছেন কি আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। দেখো তার লেখার মধ্যেই যে বলা হয় তুচ্ছের রাজসিংহাসন পাতা, তার কাছে কিন্তু দুর্গাপুজো নয়, কালী পুজো নয়, তার কাছে প্রাধান্য পেল কি কার্তিকের নবান্নের দেশে। কুয়াশায় বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। কাঁঠাল গাছ, হিজল গাছ, তাল, তমাল, এইসব গাছ নিয়ে তার কবিতার জগৎ গড়ে উঠেছে। এ একান্ত, বিষণ্ণ এবং একাত্ম এক জগৎ। তাহাদের কাছে যেন এ জনমে নয়, ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। অর্থাৎ কবির হৃদয়কে কথা শিখিয়েছে, কবির হৃদয়কে ভাষা দিয়েছে কারা? এই শঙ্খচিল, এই প্রান্তর, এই মাঠ, এরা এই গ্রাম। ঢের যুগ ধরে, ঢের অনেক দিন ধরে, যুগের যুগ ধরে, তার মানে কবি বারবার এসছেন এখানে। ওই সেই কনসেপ্টে দেখো, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। তার মানে এখানে কোথাও একটা কবির মনে পুনর্জন্ম চেতনা উদ্ভাসন দেখতে পাওয়া যায়। স্বপ্নে যে বেদনা আছে, যে বেদনা আছে কোথায়? বাস্তবে শুধু নয়, স্বপ্নের মধ্যে সে বেদনা কবি প্রত্যক্ষ করেন। শূন্যতার বেদনা তার মধ্যে বেদনা জাগায় না, কিন্তু সেই শূন্যতাকে স্পর্শ করতে না পারার বেদনাই তার কাছে তীব্র হয়ে ওঠে। শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, অর্থাৎ কোনো এক মঠ, কোনো এক প্রাচীন মন্দির বা মঠ। অনেকে বলে যে সপ্তদশ অষ্টাদশ শতকে, ত্রয়োদশ চতুর্দশ শতকে যে বিভিন্ন হিন্দু মঠ বা বৌদ্ধ মঠগুলো ভাঙা হয়েছিল কবির হৃদয়, কবি সেগুলোর দ্বারা প্রভাবিত হয়েছেন। জানেন, এটা বলা খুব সম্ভবপর নয়। মঠ অর্থাৎ দেউল, দেব দেউল ভেঙে পড়েছে। গ্রাম্য একটা মন্দির, ছোট মন্দির, সে মন্দিরের ছাদ ভেঙে পড়ছে, পলেস্তারা খসে পড়ছে, এই ভাঙা মঠ। কারণ কবি কল্পনায় বা কবির চেতনায় বিরাট কিছু আসছে না। নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। এইবার চলে এলো কবির চিন্তন জগৎ। সেই মেয়েটি যাকে কবি গ্রামে দেখেছিলেন কোনো একদিন, সেই নকশা পেরে শাড়িখানা রৌদ্রের ভিতর দিয়ে, সেই নকশা পেরে শাড়ি পরা কোনো মেয়ে, সে যেন রৌদ্রের ভিতর দিয়ে হলুদ পাতার মতো সরে যায়। হলুদ পাতা, তার মানে কি? পাতা ঝরে গেছে বা ঝরে যাবে, শুষ্কতার প্রতীক, জীর্ণতার প্রতীক। তাহলে কবি যে মেয়েটিকে দেখেছিলেন সে আজকে আর এই গ্রামে নেই, তাই তার সেই নকশা পেরে শাড়ি পরে সেই মেয়েটি আজ আর সরে যায় না। তার মানে কোথাও একটা
সেই কবির লেখায় দেখো, দূরে কাছে কেবলই নগর ঘর গ্রাম ভাঙে, দূরে কাছে কেবলই নগর ঘর ভাঙে, গ্রাম পতনের শব্দ হয়। এই যে কবি লিখেছিলেন গ্রাম পতনের শব্দ হয়, তার মানে কি গ্রামীণ সভ্যতা কোলাপস করছিল, যে সেইটাকে তিনি রিফ্লেক্ট করেছেন। জলতালে খণ্ড খণ্ড রূপচিত্রগুলো দেখো, জলসিঁড়িটির পাশে ঘাসে, এখানে এসে অক্টেভ শেষ হয়ে গেল, কিন্তু ভাবটা কন্টিনিউ হচ্ছে। জলসিঁড়িটির পাশে ঘাসের শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চালতা। মানুষের সহজ সংযোগ নেই যেখানে, তাই এখানে চালতার বৃদ্ধি কীরকম, ছন্দহীন, বেয়ারা রকমের বারবারন্ত, কারণ ওই ডাল কেউ ভাঙে না, ওইখান থেকে কেউ চালতা পারে না। তাহলে সেই ঘাসে জলসিঁড়ি নদী, এই যে ধানসিঁড়ি, জলসিঁড়ি, জলঙ্গি, এই সমস্ত নদী, গঙ্গা নেই, পদ্মা নেই তার লেখার মধ্যে। সেই জলসিঁড়ির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ধরে, ছন্দহীন, অর্থাৎ ছন্দহীন মানে এলোমেলোভাবে বেড়ে ওঠা বুনো চালতার। জলে তার মুখখানা দেখা যায়, অর্থাৎ সেই ইয়ের জলে, জলসিঁড়ির জলে তার মুখখানা দেখা যায়। আজও সেই মেয়েটির মুখ দেখা যায়। তার মানে কি, আজও কবি সেই নদীর ধারে গিয়ে সেই নদীর জলে চোখ রাখলে পরে তার মানসপটে উদয় হয় সেই কিশোরীটি। আর কি, ডিঙিও ভাসিছে কার জলে, কার ডিঙিখানা এখনো জলে ভাসছে, মালিক কোথাও নেই, কোনোদিন এই দিকে আসিবে না, মালিক আর আসবে না। এসব ছেড়ে ছুড়ে দিয়ে এই গ্রাম, এই বুনো চালতা, এই নদী, এই ঘাট এবং তার এই নাওখানি, ডিঙি ছেড়ে ছুড়ে দিয়ে সেও চলে গেছে। সেও হয়তো কোনো শহরে, কোনো কারখানার, কোনো কলে হয়তো মিল শ্রমিক, কিংবা মিলের হয়তো তত্ত্বাবধায়ক হয়েছে সে। আর ঝাঁঝরা ফোপরা হার ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। তার সেই ডিঙিটি সে একদিন যাওয়ার আগে বেঁধে দিয়ে গেল কোথায়, হিজল গাছের গোড়ার সঙ্গে। সেই ডিঙিটি বছর বছর ধরে, বহুদিন ধরে এই জলে ভাসতে ভাসতে তা কি হয়েছে, ঝাঁঝরা ফোপড়া হয়ে গেছে। তার যে কাঠ, সে কাঠ পচে নষ্ট হয়ে গেছে। আবার কবিতাই বলছেন তবু, তার মানে কি, সব বিষণ্ণতা একটা ডিক্লাইন পিকচার, একটা সর্ডিড পিকচার। কারাগার দুপোহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, রৌদ্রে লেগে আছে ভিজে বেদনার গন্ধ। ভিজে বেদনা, অশ্রুসিক্ত বেদনা, গোপনে কবির হৃদয়ে যেন গোপনে অশ্রুক্ষরণ করেছে, যে খরিত অশ্রু ভিজিয়ে দিয়েছে বেদনাকেও। সেই বেদনার, সেই বেদনাশ্রুর একটা ঘ্রাণ যেন ভেসে আসে, হা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এ আকাশের তলে সেই বিষণ্ণতা সে যেন কেঁদে বেড়াচ্ছে, সেই অতীত দিনের, সেই গ্রাম জীবনের কথা যেন সে বারবার বলে যাচ্ছে। নিত্য সে পাঠ সে করে যাচ্ছে, কিন্তু সে পাঠ শোনার মতন শ্রোতা আজ আর কেউ নেই। কবিতাটা মোটামুটি পড়লাম, এটা দেখবে সেরমভাবেই আলোচনাটা ঠিকঠাক মতন করে এবং নোটের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবে প্রশ্ন উত্তরগুলো। পরবর্তী যে কবিতাটির আলোচনায় আমরা আসছি সেটি হচ্ছে গড়াই নদীর তীরে। ভারী সুন্দর এই কবিতাটা, ওই চিত্ররূপময়। এখানে বিষণ্ণতা নেই, এখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোও কিন্তু টুকরো টুকরো ছবি, কোলাজের মতন, কিন্তু এই ছবিগুলো মিলিতভাবে একটা সুন্দর, মিষ্টি এবং স্বাচ্ছন্দ্য, সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ এক গ্রাম জীবনের চিত্র তুলে ধরেছে। গড়াই নদীর তীরে লিখেছেন পল্লীকবি জসিমউদ্দিন। এই জসিমউদ্দিনের লেখা দুটো বিখ্যাত গ্রন্থ, দুটো নয় অনেক আছে,
একটা হচ্ছে সজনবাদিয়ার ঘাট, আর হচ্ছে নকশি কাঁথার মাঠ। গড়াই নদীর তীরে এই কবিতাটি সজনবাদিয়ার ঘাট থেকে নেওয়া হয়েছে। তোমরা ক্লাস 6-এ থাকাকালীন তোমরা জসিম উদ্দিনের লেখা একটি কবিতা পড়েছিলে চিঠি, সেইটার মূল গ্রন্থ ছিল বালুচর। বালুচর গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। যাই হোক, এখানে আমরা পড়ি এবার কবিতাটা। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। গড়াই নদীর তীরে একটা ছোট্ট সাজানো সুন্দর কুটির, আর সেখানে কি রয়েছে? কুটির খানিকে ঘিরে রয়েছে কি? লতা পাতা ফুল ফল, আর কি? এক মায়া, মমতা, পরম স্নেহে যেন ঘিরে রেখে দিয়েছে এরা। বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। বুনো ফুল ফুটেছে, লক্ষণীয়। কোথায় ফুটেছে? উঠোনের কোণে। কেউ ছিঁড়ে ফেলে দেয়নি কিন্তু সেটাকেও পরম যত্নে রাখা আছে। আর তারা সকাল সন্ধ্যায় ফোটে। বুনো ফুলের এক অদ্ভুত রকম রং, তার কৌলিন্য নেই ফোটার, তার সুবাস নেই, হ্যাঁ, কিন্তু তার এক নিজস্বতা আছে। সেই জন্য সেই আলোয় ফুটছে, হ্যাঁ, সে যেন বাতাসে হেলে দুলে কত রকম খেলা করছে। অর্থাৎ এই গড়াই নদীর তীরে এই কুটিরের আঙিনায় অঙ্গনে তার জন্যও একটুখানি জায়গা বরাদ্দ আছে। প্রকৃতির বুকে যা কিছু ফোটে, যা কিছু হয়, কোনো কিছুই তো উদ্বৃত্ত নয়। সুতরাং আমরা বলছি বটে বুনো ফুল, কিন্তু সেই বুনো ফুলটাও এক অপার্থিব সৌন্দর্যের পরিচায়ক। মাচানের পরে মাচান, মাচা থেকে মাচা, হ্যাঁ, বা মাচান থেকে মাচা। শিমলতা, মানে এগুলো মাচা বা মাচান জিনিসটা কি? অ্যাকচুয়ালি বাঁশের কঞ্চি, হ্যাঁ, বা এরকম সরু গাছের ডাল, এই দিয়ে মাটির থেকে একটু উঁচু করে দেওয়া হয়, যাতে কি হয়, তার উপর দিয়ে আকর্ষ দিয়ে যে সমস্ত গাছগুলো বেয়ে চলে, জাতীয় গাছ, লতানো জাতীয় গাছগুলো, সেই সমস্ত গাছগুলো যাতে বাইতে পারে। তার মাচানের পরে কারা রয়েছে? শিমলতা আর লাউ কুমড়োর ঝাড়। শিম, লতা, লাউ, কুমড়ো, নানা রকম গাছ হয়ে রয়েছে, সবজি। আড়াআড়ি করে দোলায় দোলায় ফুল ফুল যত, যার যত ফুল আছে আড়াআড়ি করে সব দুলছে সেই নদীর তীরে। নদীর তীর মানেই সেখানে এক সুন্দর মৃদুমন্দ বাতাসের আনাগোনা। দিনের অনেকটা সময় সেখানে সেই বাতাস বয়, তারা সেইখানে দোল খায়। তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ। ভাষাগত বিবর্তন, তলা থেকে তল, বা তল থেকে তলা। কারণ কি? তল কথাটা তৎসম শব্দ, সেটাকে আমরা করে নিয়েছি তলা। আবার এই তলা শব্দটা বীরভূম অঞ্চলে যখন গেছে, সেখানে আবার হয়ে গেছে তল। তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ। লাল নোটে শাক, লাল শাক আমরা যেটা দেখি, সেই লাল নোটে শাক, তাহলে সেই মাচার নিচ দিয়ে লাল নোটে শাক মেলছে রঙের ঢেউ। লাল এবং সবুজের রঙের সমারোহ। লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এবাড়ির বধূ কেউ। আর এই লাল নোটের সঙ্গে যেন মিলিয়ে সাজুজ্য রেখে বাড়ির কোনো এক বউ, সে যেন লাল শাড়ি একখানা বিছিয়ে দিয়ে গেছে রোদে। মাঝে মাঝে সেথা এঁদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ছোট ছোট ছানাপোনা নিয়ে এঁদো ডোবা হতে ডাহুক মেয়েরা, অর্থাৎ ডাহুক পাখি, বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। তারা এসে নানা রকম শব্দ ধ্বনি কলতান সেখানে সৃষ্টি করে। আর কারা আসে? গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। কেউ তো তাদের বিপদ ঘটাবে না, কেউ তাদের মনে ত্রাস আতঙ্ক সৃষ্টি করার নেই, কেউ তাদের স্বাভাবিক স্বাচ্ছন্দ্য জীবনযাত্রায় বাধা দেওয়ার কেউ নেই। বনের পাখিরা নির্ভয়ে গান করে, এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। ভেরি ইম্পর্টেন্ট লাইন। তাহলে মানুষ যেখানে বসত করে, মানুষ তার নিজের বসত সম্বন্ধে পার্শ্বস্থ
বা পারিপার্শ্বস্থ যত প্রাণী, পশু, পাখি যারা রয়েছে তাদের কাউকে বিন্দু মাত্র ভীত করেনি, সন্ত্রস্ত করেনি, বা কোনো রকম তাদের মধ্যে ত্রাস বা আতঙ্কের সৃষ্টি করেনি। তা যার জন্য কি হচ্ছে, মানুষ বাস করছে মানুষের মতন, পশু পাখিরাও বাস করছে পশু পাখিদের মতন, দুজনের সঙ্গে দুজনের দেখা হচ্ছে প্রত্যেক দিন, কিন্তু পশু পাখিরা মানুষকে চিনতে পারছে না। কেন চিনতে পারছে না? কারণ পশু পাখিরা যে মানুষকে জেনে অভ্যস্ত, যে মানুষ পশু পাখিদের প্রতি অত্যাচার করে, তাদেরকে খাঁচায় বন্দি করে রাখে, হ্যাঁ, যে মানুষ ওই যে বললাম আতঙ্ক বা ত্রাসের আবহ সৃষ্টি করে, এ মানুষ তো সে মানুষ নয়। এখানে যারা আছে তারা পল্লী গ্রামের, হ্যাঁ, সেই নদী পার্শ্বস্থ খুব সাধারণ 2-4 ঘর মানুষ রয়েছে, নিজের জীবন তারা নিজের মতন করে কাটিয়ে চলছে, আশেপাশের কাউকে বিরক্ত করার মতন কোনো মানসিকতাই তাদের নেই। এই জন্য বলছে কিন্তু এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। মটরের ডাল, মুসুরের ডাল, কালিজিরা আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। সযত্নে, যত্নে থেকে যতনে, তাহলে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। লঙ্কা মরিচ সবকিছু উঠোনেতে সযত্নে শুকোতে দেওয়া আছে। লঙ্কার রং, মসুরের রং, মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার। তার মানে কি, রং বেরঙের জিনিসপত্র এই যেভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, এটাকে কবি দেখছেন কি একটা আলপনা হিসেবে। আলপনা কি? আলপনা হচ্ছে এক চিত্র, মাঙ্গলিক চিত্র, অনুষ্ঠানে, মঙ্গলময় অনুষ্ঠানে, বিভিন্ন পূজা অর্চনায় হিন্দু ঘরে যে চিত্র, নকশা, কলকা, উল্কি আঁকা হয় সেটাকেই কিন্তু আলপনা বলা হয়। এই আলপনা সঙ্গে আবার দেখো যে হাতে মেহেন্দি করা হয়, মেহেন্দির যে কলকা করা হয়, তার এক অদ্ভুত মিল। এবার দুটোর কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন স্থানে উদ্ভব। এর দ্বারা বোঝা যায় যে মানুষের সংস্কৃতি কতটা আন্তরিক। হ্যাঁ, এই আলপনার সৃষ্টি একান্তভাবে আমাদের দক্ষিণ ভারতে। অনার্যরা কিন্তু আলপনা দিয়েছে প্রথম, আজ থেকে 2000-2500 বছর আগে। আবার আর্যরা তারা কিন্তু এই মেহেন্দি মানে বিভিন্ন পাতা পুতা ইত্যাদি বেটে তারা কিন্তু হাতের ওপর বা গায়ের ওপর বিভিন্ন রকম নকশা এঁকে রাখত। গ্রিকরাও করত কিছু কিছু ক্ষেত্রে। যাই হোক, যেন আলপনা এঁকে রেখে দিয়েছে, তাহলে আলপনা মানে সেই চিত্র। এইবার এখানে একটা কবি উপমার প্রয়োগ করছে, দেখো, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর, অক্ষর, বর্ণ। এখানে বর্ণ মানে কি? চিত্র। সেই খণ্ড খণ্ড, ছোট ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র চিত্রগুলো মিলে তৈরি করছে কি একখানি সুখের কাহিনী। সুখ মানে ধন ঐশ্বর্য প্রাচুর্য নয়, সুখ মানে শান্তি। সুখ মানে যেখানে মানুষের বাস রয়েছে, পশু প্রাণীদের বাস রয়েছে, কিন্তু একটা শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে, পারিপার্শ্বিক হিংসা, দেশ বিদ্বেষ এসবের কোনো আবহ নেই। এবারই যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, এবারই যত আনন্দ হাসি সমস্ত কিছুকে জীবন্ত প্রাণবন্ত করে যেন একখানি সুখের কাহিনী সৃষ্টি হয়েছে। সাজ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে, এটাকে আমাদের সাহিত্যের ভাষায় আমরা বলবো পার্সনিফিকেশন, অচেতন প্রকৃতির ওপর সচেতনতা আরোপ। সাজ সকালের রঙিন মেঘেরা, মেঘেরা, রা, যেই মেঘের সঙ্গে রা যোগ করে দিচ্ছে তার মানে কি এটাকে ব্যক্তি হিসেবে গণ্য করা হচ্ছে। এখানে বেড়াতে এসে, তারা এখানে বেড়াতে আসছে, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। তারা যেন এখান দিয়ে যাওয়ার পথে, আকাশ দিয়ে ভেসে যাওয়ার পথেই বাড়িকে দেখে এই বাড়িটাকে ভালোবেসে তারা ক্ষণিকের জন্য এখানে পথে দাঁড়িয়ে যায়, এখানে থেমে যায়। এইভাবেই কবিতাটির মধ্যে বিভিন্ন চিত্র বাস্তবতা লাভ করেছে। এই চিত্রগুলো অনুসারে কবিতাটা পড়বে। অনুশীলনের কাজ তো যখন করানো হবে তখন নিশ্চয়ই আমি বলে দেবো, সেই মতন
অসুবিধের জায়গা যদি কোনো রকম তৈরি হয়, কোথাও যদি বুঝতে বা কিছু প্রবলেম হয়ে থাকে, দুটো কবিতারই কারাগার দুপোহর আর গড়াই নদীর তীরে, সেটা আমাকে জানিও। আর অনুশীলনীর কাজ যখন দেব যে সেই সময় করে ফেলবে। ভালো থেকো সবাই।